প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একটি কথা তিনি বলেছেন যে প্রধান এখান থেকে বের না হইলে জামায়াত তাদের অবস্থান জানাবে। এখনও কি আসলে জামায়াত সন্দিহান, মানে নির্বাচন পাতানো হবে কি না, সুষ্ঠু হবে? জামাত নির্বাচন নিয়ে সন্দিহান কি না সবচেয়ে ভালো জামাত বলতে পারবে, বাট অন্য কোনো দল সন্দিহান, সবাই কিন্তু নিজ নিজ দল ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি আপনার যে বক্তব্যটা পড়লেন তার আলোকে বলছি, আপনি যদি একটা লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি কেউ কেউ বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়ে সেন্টারে গিয়ে ফজর নামাজ পড়বেন, ভোট সেন্টারে। কেউ বলছেন ফজর নামাজ পড়ে গিয়ে ভোট সেন্টারে যাবেন, কি ভোট সেন্টার পাহারা দিবেন। কেন পাহারা দিবেন? যাতে কেউ সেন্টার দখল, কারচুপি বা এই ধরনের কোনো প্ল্যান, এছাড়া তো আর কিছু না। কিন্তু আমরা যে এই বক্তব্যটা দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ তো ভাইস ভার্সা, দুই পক্ষই কি সন্দিহান? নাহলে দুই দিক থেকে তো এই কথাগুলো আসছে, ভোট সেন্টারে যাবেন। এখন ভোট সেন্টারে ভোট দিতে গিয়ে যদি কেউ কৌতূহলী হইয়া, আগ্রহী হইয়া আপনি অনেক আগে লাইন দেন, দিতে পারেন। আমি সেখানে আইনগত কোনো বাধা নাই। যদি আসি আমরা আনন্দের সাথে ভোট দিব, শরীফ ভাই আনন্দের সাথে ভোট দিবে, কিংবা ভাবছে যে পরে আমার অন্য কাজ আছে আমি একটু আগে যাই, হতে পারে। সেটা আপনার লম্বা লাইন হতে পারে, লাইন 1.5 কিলোমিটার হোক। কাজটা কিন্তু নির্বাচন কমিশনের, সেন্টারের নিরাপত্তা এনশিওর করা কাজটা ইসির। এখন সেখানে যদি আমরা দায়িত্ব নিয়ে, মানে আমরা বলি ভোট সেন্টারে, তাহলে কি ইসির কাজ কি, প্রশাসনের কাজ কি? এই বক্তব্যের পরে আমরা কি ইসির কাছ থেকে কোনো বক্তব্য আসছে যে না, আপনাদের তো ফজর নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদ পড়ে আপনাদের ভোট সেন্টারে যেতে হবে না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য, এটা আপনাদের কাজ নয়, এর দায়িত্ব আমরা ইসি নিব। ইসির কাজ, ইসির কাজ মানে আলটিমেটলি প্রশাসনের কাজ। প্রশাসনের কাছ থেকে কি আমাদের সেই বার্তা আসছে? আসেনি, এখন পর্যন্ত আসে নাই। তারপর যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস আছে, যে যে ওনারা যাবে, ওনারা কি সেন্টার দখল করবে কিনা, কিংবা এরা যাবে, এরা এই যে দুই পক্ষ পাহারার নামে যাচ্ছে, মুখোমুখি হলে কি হতে পারে? এগুলো তো নৈতিক দায়িত্ব ইসির এনশিওর করা। সে কি করতে পেরেছে? 1, 2, প্রশাসনের উপরে ধরুন প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, যেটা জামাত বলল যে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে আছে। যদি এমনটা হয়, তাহলে প্রশাসন যদি আপনার দিকে ঝুঁকে থাকে, ফর এক্সাম্পল, তাহলে আমি কি ভাববো? আমাকে সেন্টারে যেতে হবে। আর আমি যদি ভাবি প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, আর আপনি যদি ভাবেন প্রশাসন আমার দিকে ঝুঁকে আছে, তাহলে প্রশাসন নিয়ে প্রশ্ন, তার নিরপেক্ষতা নিয়ে। আপনি প্রশাসন মানে ইসি এই মুহূর্তে, তা ইসিকে নিয়ে যদি আপনার এই সন্দেহ থাকে, তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন এক পক্ষ মনে করে প্রশাসন তার পক্ষে, ওই পক্ষ যদি মনে করে প্রশাসন তার পক্ষে, আমার পক্ষে, এইরকম যদি ভাবে, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে তো শুরুর থেকেই আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে, কিন্তু সবাই কিন্তু একটি কথা বলছে, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবেন। সবাই তো সুষ্ঠু ভোট হলে, এই যে কথাটা সুষ্ঠু ভোট হলে আসবে কেন? তারা যেহেতু সব পক্ষ নির্বাচনের জন্য উদ্গ্রীব ছিল, তাদের তো এই ফলাফল সুষ্ঠু হলে মানে কি, নির্বাচন সুষ্ঠু হবে, ফলাফল মেনে নিব, এটা তো বলছেন না। আপনি সেন্টারও পাহারা দিবেন, এই কাজ তো আপনার না। আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে, ওই আসনটাই বাতিল হবে, আসনের নির্বাচনটা স্থগিত হবে। তাহলে আপনি ভাবেন 300 আসন, 300 আসনের মধ্যে এক একটা সেন্টারে 120টার উপরে সেন্টার থাকবে, অ্যাভারেজ 40-42 হাজার সেন্টারে। তাহলে যদি একটা সেন্টারে মব হয়, এরকম 300 সেন্টারে মব হলে তো নির্বাচন বাতিল হয়ে যায়। আমি একটা কথার খাতিরে, তর্কের খাতিরে বললাম, আপনি 300 আসনের ভিতরে যে সেন্টারগুলি বাইসে যদি একটা আসনে মব হয়, তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যায়, যদি স্থগিত হয়ে যায়। মানে এই বিষয়গুলো কি, এগুলো আমরা সেটেল করতে পারলাম না কেন? আর এই একটা আসনে মব হইলে পরে নির্বাচন স্থগিত হবে, এই কথা নিয়ে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের তো অনেক আগেই হিসাব নিকাশ করা উচিত ছিল। তারা তো সেটা করেননি। এইসব বিষয়গুলো তো প্রশ্ন থেকে যায়। এগুলা যদি আপনার সমাধান না করে যদি নির্বাচনে মাঠে আসেন, তাহলে তো আপনি অনিশ্চিত হয়ে যাচ্ছে। আইজিপিও তো সেই একই কথা বলছেন যে একটা মব ঘটতে থাকে, তো আমরা তো সন্দিহান হইতে পারি, স্বাভাবিক, কিন্তু আমরা তো সেটা প্রত্যাশা করি না। কেন যে একটি জায়গায় গ্যাঞ্জাম হলে পুরো আসনের ভোট? আরে ভাই, আইনটা তো মেনে নিয়েছেন আপনি, তখন মানলেন কেন? কথার কথা বলছি। এটা একটা ভালো দিকও আছে। আপনি যদি নির্বাচনে বিশ্বাসী হন, আপনি যদি ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে এই আইনে তো আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না। মব হবে কেন?
যাবেন, প্রশ্ন ভোট সেটি দিবেন, চলে যে মব আসবেন। কেন হবে? ভোট দিবেন, চলে আসবেন, এই কনফিডেন্স থাকতে হবে। এবং ল্যাক অফ কনফিডেন্স যদি থাকে এবং পাওয়ারের জন্য যদি মরিয়া হয়, তখনই মারামারি হবে, তখনই আপনার এই মব হবে। ডিটারমাইন্ড কি, আমাকে পাওয়ারে যেতে হবে, এটা যারা করবেন, যে দলই করুক, তাহলে মারামারি হবে। তা নাহলে আপনি ফলাফল মেনে এই মানসিকতা যদি থাকে, তাহলে তো আপনি ভোট দিতে যাবেন, ভোট দিয়ে চলে আসবেন। 2 দিন পরে ফলাফল হোক, 3 দিন পরে ফলাফল হোক, 6 ঘন্টা পরে ফলাফল হোক, হয়ে যাবে। তার মানে কি, আমাদের তো সেই জায়গাটায় আমরা নাই। আমি তো মনে করি এই আইনটা যদি করে থাকে, রাজনীতিবিদরা বিরোধ করেন নাই, ভালো কথা। আর মব হবে কেন? পরিষ্কার, মব যদি হয় তাহলে 2 দল সাফার করবে, 2 দল সাফার করবে, এটা মাথায় রাখতে হবে যে 2 দল সাফার করবে, মানে নির্বাচনটা স্থগিত হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় আইনে কিছু আসা যায় না। আপনি যদি আইন মানেন বা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, আপনার ইন্টেনশন যদি খারাপ থাকে, আইন দিয়ে কিচ্ছু হবে না। আপনি আইন না মানলেই মব, আর মব হইলে বন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় যে আমি যে লক্ষণ দেখতেছি তাতে এখন পর্যন্ত শুভ কিছু দেখছি না। কারণ এই যে আগুন দিল, এই অমুক জায়গায় জ্বালাই দিল, ওই জায়গায় বাধাপ্রাপ্ত, এই যে ঘটনা, এই আশঙ্কার কথাটা কিন্তু প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে হঠাৎ আক্রমণের আশঙ্কা, নির্বাচন বানচালের চেষ্টা। আমার স্পষ্ট মনে আছে এখন প্রধান উপদেষ্টা বলতে পারেন, কিংবা যারা বড় বড় রাজনৈতিক নেতা আছেন, তারা তো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তাদের কাছে থাকে, তারা খুব ইন্টেলিজেন্স রিপোর্টের খুব কাছাকাছি থাকেন। আমরা তো তাদের বক্তব্যের আলোকে বক্তব্য দিচ্ছি। সুতরাং আমি মনে করি আইন খুব একটা ত্রুটি করে নাই। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, ভোট হবে, জাস্ট ভোটটা দিয়ে বেরিয়ে যাবেন। ওখানে কোনো গ্যাদারিং হওয়ার কোনো সুযোগই তো নাই। আপনি লাইন ধরে ভোট দিবেন, ভোট দিয়ে চলে আসবেন। কিন্তু ভোটের আগেই আমরা দেখলাম নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয়। আপনি বলেন এই দুর্বৃত্তরা কারা? আমরা তো চিনি না। বা দুর্বৃত্তরা কারা? কোনো ইন্ডিভিজুয়াল যার কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই, যে কোনো গোষ্ঠীর না, কিংবা সে কোনো ইন্টেলিজেন্স সেক্টরের লোক না, কিংবা কোনো পুলিশের লোক না, এই ধরনের লোক ছাড়া, মানে আমি বলছি বিশেষ করে রাজনৈতিক দল যদি আপনি ধরেন, একটা ইন্ডিভিজুয়াল তো এই প্ল্যান করবে না। এই প্ল্যানগুলো হলো রাজনীতি যারা করে তাদের ভিতর থেকে আসে, যাদের ভিতর ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনি আসবেন। কিংবা নির্বাচন যারা বানচাল করতে চায়, কারা করতে চায়, নির্বাচন হইলে জয়লাভ করবে কারা, নির্বাচন না হইলে জয়লাভ করবে কারা, এটা তো নিশ্চিত কিছু না। যদি আপনার কনফিডেন্স থাকে আমি ভোটে জিতবো, তাহলে মানে 2 পক্ষেরই কি কনফিডেন্সের অভাব আছে? জি, এই জায়গায় আমি আপনার কাছে আবার আসবো। আমি শরীফের কাছে আসতে চাই। একটি প্রশ্ন তুলেছেন রাজ্জাকি ভাই যে 2 পক্ষেরই কি কনফিডেন্স, মানে যেহেতু করতেছি না, নির্বাচনের পর দেখবেন যদি গণভোট পাশ করে এবং গণভোট মোতাবেক সংবিধান সংস্কার আগে না করে, তাহলে পরে এরা উতনাওয়াই ডিফিকাল্ট হবে। সেটা পরের চ্যাপ্টার। এইবার আসেন ভোটের দিকে আসি। এবারের ভোটে যেটা হবে, 5ই আগস্টের পরের জাজমেন্ট সবচেয়ে বড়। অতীতে কে কি করছে আমার জানার দরকার নাই। অতীতে 16 বছর ছিল আওয়ামী লীগ। তরুণ প্রজন্মের যে ভোটারগুলো, সে তারা আওয়ামী লীগকে দেখেছে, দেখার পর তাদেরকে একসেপ্ট করার মতো কিছু নেই। ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই। আর অন্য যে দল, যে তরুণ সমাজের অন্য যে প্রায় 4 কোটি ভোটার, তারা ওর ভিতরে কিন্তু অন্যান্য দলেরও আছে। ধরেন বিএনপির আছে, জামাতেরও কম বেশি আছে। তারা কিন্তু ওই যে তরুণ সমাজের মধ্যে যে দলের সাথে সম্পৃক্ত যেগুলো, তারা কিন্তু তাদের দল ক্ষমতায় দেখে নাই, কিন্তু তাদের যারা পুরনো চাচা, নানা অথবা বড় নেতা, তাদের কাছ থেকে কিন্তু দল সম্পর্কে তারা জানছে, অবগত হয়েছে। আর ওইদিকে জামাত তার সম্পর্কে অবগত হয়েছে। আর যারা অবগত হয় নাই তারা নিউট্রাল বসে আছে। এখন আসেন, তাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, যে 1400 ছেলে পেলে মারা গেছে, কলেজের ছেলে, একটা কলেজের ছেলে মনে করেন জামাত করে, কিংবা একটা কলেজের ছেলে বিএনপি করে, তাদের চোখের সামনে যখন একটা বন্ধু সহপাঠী মারা গেছে বা তার ভাই মারা গেছে, সে যদি দেখে যে সে যে দলই বিলং করুক, সেই দলটা ওই ফ্যাসিজমের পক্ষ দিকে টানতেছে, সে কিন্তু ওই দলকে আর ভোট দিবে না। বিকজ এই ফিলিংসটা তার ভিতরে কাজ করবে। সুতরাং সেদিক থেকে বিবেচনায় নিলে এই তরুণ 4 কোটি ভোটার একটা বিরাট ফ্যাক্টর। এবং তরুণ 4 কোটি ভোটার যেদিকে ঝুঁকবে, সেদিকেই মনে করেন একটা বিরাট, মানে কি বলে, সেদিকটাই জয়লাভের সম্ভাবনা হবে। আরেকটা ব্যাপার তরুণ সমাজ নিবে এবং আমরাও নিব। নাম্বার 1, চাঁদাবাজ বিরোধী সমাজ চাই। কে চাঁদাবাজ আপনি আমি বলতে পারবো না, কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেন। অবশ্যই তাকে বয়কট করতে হবে। দুর্নীতিবাজ, বিদেশে টাকা পাচার করেন যারা, কে পাচার করেন তিনি জানেন এবং আমরাও জানি কারা পাচার করে। সুতরাং এবার ভোটাররা সেই জায়গায় সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। এবং ভোটাররা এইটুক বোঝে, যার গায়ে যত গন্ধই থাকুক না কেন, টাকা পাচার করবে না কে, দুর্নীতি করবে না কে,
এবং টাকা পাচার, দুর্নীতি, তারপরে যদি মনে করেন যে টাকা পাচার, দুর্নীতি, চাঁদাবাজি, এইগুলা যদি আপনি চিন্তা করেন তাইলে এগুলার সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু বোঝে যে কারা সম্পৃক্ত, এবং ভোটাররা যদি বিবেচনায় নেয় তাহলে কিন্তু ভোটের হিসাব নিকাশ মিলানো আপনার কঠিন। আর থার্ড বলতেছি, জুলাই চেতনা ধারণকারী ম্যান্ডেটরি, যারা জুলাই চেতনা ধারণ করবেন এটা তাদেরকে যারা বিশ্বাস, ভোটাররা চিন্তা করবে। এই সব কিন্তু ভোটাররা থিওরিটিক্যালি বলবে। আপনি মাটিকে চিৎকার করেন সারাদিন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবং কারণ এটা ভোটাররা, এই যে জুলাই চেতনা মাত্র 18 মাস আগের ঘটনা, কেউ ভোলে নাই, ভোলার কোনো কারণও নাই। আর চাঁদাবাজি কারা করে তাদেরকে বয়কট করবে, এটা আপনার আমার বলতে হবে না। এইবার আসেন, নারী বিদ্বেষী কথাও আছে, যারা নারী বিদ্বেষী তাদেরকেও মানুষ বয়কট করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটাররা তাদেরকে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, যে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, চাঁদাবাজি বিশ্বাস করতে হবে, তারপর দুর্নীতিবাজ বিশ্বাস করতে হবে, তার উপরে সিদ্ধান্ত নিতে হবে। সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে আপনার এবারের যে ভোট হবে, আবার বলছি কারচুপি আর ইঞ্জিনিয়ারিং দুইটা টার্ম যদি না থাকে, কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হবে দুই জোটকে। ভাবে হয়তো আপনি এক একজনের এক এক মত, আমারও একটা মত। আমি মিডিয়া দিয়া জরিপ করতে পারি না, পত্রিকা দিয়ে জরিপ করতে পারি না। কারণ যেই পত্রিকা, যেই মিডিয়া আজকে যে দলগুলোর বা দলের পক্ষে ব্যাপকভাবে বলছেন, এরা এই দেশে ছিল আজকে থেকে 16-17 বছর আগেও। তখন এই যে দলগুলোর ভিতরে ওই যে বিএনপির মতো দল, তারাও যথেষ্ট নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে, কিংবা 40 লক্ষ আসামি হয়েছে। জামাতেরও নিবন্ধন বাতিল হয়েছে, জামাতও হয়রানির মধ্যে ছিল, তারা নাকি গুপ্তের মতো বেঁচে ছিল। যাই হোক, কিন্তু এই যে দুইটা দল যারা আজকে প্রথম প্রতিদ্বন্দ্বী, মানে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে, এই দুইটা দল কি ট্রিটমেন্ট পেয়েছিল গত 16 বছর পত্রিকায়? আজকে তো সেই পত্রিকাগুলা, সেই মিডিয়াগুলা রিভার্স হয়ে গেল। আজকে তো সেই মিডিয়াগুলা তাদের দুইজনকেই কাভারেজ দিচ্ছে, কারে বেশি দেয় কারে কম দেয় সেই বিতর্ক আমি পরে আসি, বা আমার আসার দরকার নাই। কিন্তু তারা কি সেই কাভারেজ পাচ্ছিল? পায় নাই তো। বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, মহিলা, মা, আপনি যাই বলেন, যে সবার কাছে গ্রহণযোগ্য ছিল, মাত্র 2 কোটি না 3 কোটি টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে রাখছে। এই হইল অপরাধ। সেই অপরাধে নিম্ন আদালত দিল 5 বছর, উচ্চ আদালত দিল 10 বছর। কোথায় ছিল এই মিডিয়াগুলো? এই মিডিয়াগুলো তখন তো এটাও ছিল যে সালম বড় বড় ব্যাংকগুলো তসরুপ করছে, আবুল বারাকাত জনতা ব্যাংকে তসরুপ করছে, শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে। কে কতটুকু লিখছেন? তারেক রহমান সম্পর্কে কে কতটুকু লিখেছেন? আজকে তো সবাই বিগলিত তারেক রহমানের জন্যে। সেই মিডিয়া, সেই পত্রিকা যারা তখন লিখেনি। কাজেই আমি এগুলাকে তেমন কোনো গুরুত্বই দিই না। আমার কাছে মনে হয় এই যে এরা মানে আপনি কোনো আইডিওলজি নিয়ে নাই। বিষয়টা হচ্ছে আপনি যেদিকে যখন স্রোত, আপনি সেদিকে থাকবেন। এবং এটা ঠিক যে স্রোতের উল্টা যদি আপনি চলেন তাহলে আপনার গায়ের সাল বাকলা থাকবে না, আপনি স্রোতে গা ভাসায় দিয়ে সার্ভাইভ করবেন। তো এই কারণে আমি বললাম যে এই আপনি যদি মিডিয়ার কথা বাদ দিই, আপনার কাছে কি মনে হয়? আমরা শরীফ ভাইয়ের কাছে শুনলাম তিনি বিএনপিকে এগিয়ে রাখছে নির্বাচনে। আপনার কাছে আপনি নর্মাল কোর্সে যেটা আপনি যদি আমার কাছে তো সামনের যে নির্বাচনটা হবে কালকে বাদে পরশু, হ্যাঁ, সেই নির্বাচনের ফলাফল আমাদের কাছে আসে নাই। সেই নির্বাচনের ফলাফল আসলে আমাদের অতীত যে জরিপ, সেই জরিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অতীত যে রেকর্ড, কার কত পার্সেন্ট ভোট, এর এত পার্সেন্ট, এই দলের এত পার্সেন্ট, এর এত বেশি নাই, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা গেল এক। 2 নম্বর, আমাদের দেশে ট্রেডিশনালি আমরা দেখছি যে দলটা একবার ক্ষমতায় এসে 200 আসন পায় বা 180 আসন পায়, পরবর্তীকালে যখন গণেশ উল্টে যায়, আবার একটা নির্বাচন হয়, সে তখন 30 আসন পায় উল্টা দিকে। মানে এমন কোনো মানে কমে যাওয়া দেখি নাই যে 180 পাইছে গত বছর, এই বছরে 150 পাওয়া উচিত বা 140 পাওয়া উচিত, ও 30 হয়ে যায়। সে কারণে বলছি এখানে বহুদিন ধরে একটা কথা আমাদের প্রচলিত আছে, কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিং, এটা প্রচলিত আছে। যেমন এবার কি যুক্ত হয়েছে দেখেন তো, নির্বাচনের 5 আগস্টের পরে এবার কিন্তু শব্দ আসছে একটা গুপ্ত, সুপ্ত, এই শব্দগুলা আসছে। এর আগে ছিল রাজাকার, স্বাধীনতার পক্ষ। আমরা এক এক সময় এক একটা শব্দ সংযোগ করি। এখন যে জায়গাটা আমি আসতেছি, আমি মনে করি এবারের যে নির্বাচনটা হবে, এবারের নির্বাচনের একটা আগের ঘটনা বলতে হবে আপনাকে। 18 মাস আগে, এবারের নির্বাচনের আগে ঘটছে, ওই জাতিসংঘের রিপোর্ট বলেন, এক্সওয়াইজের যে রিপোর্টই বলেন, 1400 লোক মারা গেছে, 30-40 হাজার আহত হয়েছে। তারপরে দামি দামি লোক পালায়ে গেছেন, খতিব, গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সব পালায়ে গেছেন, পুলিশ থেকেও লোক পালায়ে গেছেন।
তারপর একটা নির্বাচন 18 মাস পরে, মানে ওই যে পালায়ে গেছে সব প্ল্যাটফর্মগুলো ঠিক হয়ে গেছে 18 মাসে, এটা আমাদের ধারণা এবং আমরা নির্বাচনে যাচ্ছি। ঠিক আছে, আমরা ফাইনালি নির্বাচনে আসছি, কিন্তু এইরকম ঘটনার পর তো নির্বাচনে এবার প্রথম আসলাম। আর কোনো নির্বাচনের আগে তো সরকার বদল হয়েছে, অন্যান্য সব কিছু ঠিকঠাক ছিল। এখন এইবারের নির্বাচনে কি হবে? এক নম্বর, আমি বিশ্বাস করি না, শুধু আন্দাজে বললে আমি ফিল করি যে রাষ্ট্রীয় অর্গানগুলা কোনোটাই ঠিক হয় নাই। কেননা আমরা যে সংস্কারে হাত দিয়েছিলাম, কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। গণভোট পাশ করলে তারপরে ওই যে সংস্কারের প্রস্তাবগুলো, সেগুলো যদি বাস্তবায়ন হওয়া শুরু করবে, তার মানে আমরা আলটিমেটলি নির্বাচন করতে যাচ্ছি সেই পুরনো বন্দোবস্তে। অভাব আছে নাকি আসলে দুই পক্ষই ওভার কনফিডেন্সের জায়গা আছে যে আমরাই সরকার গঠন করব, আমরাই জয়ী হব? বা এই যে সহিংসতাগুলো আগে ভোটের আগে বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা দেখলাম, দুই পক্ষের মারামারি দেখলাম, আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলি? এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক খেলা। আমাদের যে তরুণ ভোটার যারা, এই ভোটাররা কি নির্দিষ্ট কোনো একটা দলের পক্ষে ভোট দেবে? দেবে না। আপনি নিশ্চিত থাকেন এরা কোনো একটা নির্দিষ্ট দলের গোলামি করবে না, কারণ তাদের চোখের সামনে তারা যে রক্ত দিয়ে যে বিপ্লবটা করেছে সেটা বেহাত হতে দেখেছে। তাদের এই রক্তকে বিক্রি করে কিছু কপর্দকহীন মানুষকে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে দেখেছে। নিশ্চয়ই তারা এই ভোটের মধ্য দিয়ে সেই অংশকে বুকে টেনে নেবে না। তাদের ঢাকার রাস্তায় আমরা এদেরকে বিক্ষোভ করতে দেখেছি না, আহত অবস্থায় তাদের ক্ষোভ দেখেছি না, তাদের বিক্ষোভ দেখেছি না। সুতরাং আমি সবাইকে এক পাত্রে নেওয়ার পক্ষে না। দ্বিতীয়ত, সরকার আগেই ঘোষণা দিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে যা কিছু হবে দায় দায়িত্ব আওয়ামী লীগের। শেরপুরে আওয়ামী লীগের সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছে সম্পূর্ণ আওয়ামী লীগের দায়, এবং বেশ কড়া ভাষায় বলেছে। তো ওই যে শেরপুরে হত্যাকাণ্ডের পর জামাতের একজন নেতা মারা গেলেন, আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগের কয়েকজনকে এটার জন্য আসামি করা হবে, তো পরে দেখলাম যে বিএনপির কয়েকজনকে আসামি করেছে। তো একটা সরকার যখন এই সিদ্ধান্ত নিয়ে রাখে, তখন কখনো ওই পক্ষ কখনো তৃতীয় পক্ষ এর ভেতরে ঢুকে নানা রকমের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। সুতরাং এই জায়গাটায় সরকারকেই বলতে হবে যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আগেই বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র ব্যবহার করা হবে না, ওনাকে তারা কথা দিয়েছেন। কারা কথা দিয়েছেন? যারা লুট করেছে তারা তাকে কথা দিয়েছে, কিন্তু পরিষ্কার বলেছেন, কিন্তু মিডিয়াতে বলেছেন যে এই অস্ত্র ভোটের সময় ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে নিশ্চিত করছি। এইটা আসছে, তার উদাহরণ হচ্ছে তার 2 দিন পরে প্রধান উপদেষ্টা